সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। থ্যালাসেমিয়া এমন একটি বংশগত রোগ যেখানে প্রত্যেকটি বছর লক্ষ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রে তারা বুঝে উঠতে পারে না কিংবা সেই অভিভাবকেরা জানেনই না যে তাদের সন্তানটি এ ধরনের জটিলতা নিয়ে জন্মাচ্ছে। তবে থ্যালাসেমিয়া নিয়ে জানাটা আসলে কতটুকু জরুরি এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে থ্যালাসেমিয়া আক্রান্তের ঝুঁকিতে কী পরিমাণ ব্যক্তি কিংবা শিশু রয়েছে, কী করে আমরা এদিকে প্রতিরোধ করতে পারি, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, যিনি সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যিনি ব্লাড ক্যান্সার ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ। স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। থ্যালাসেমিয়া নিয়ে কথা বলবো। শুরুতে একটু জানা জরুরি যে থ্যালাসেমিয়া বলতে আমরা কি বুঝি? থ্যালাসেমিয়া হচ্ছে একটা রক্ত রোগ এবং একটা বংশগত রক্ত রোগ। যার দরুন একটা রোগীর বা শিশু যদি হয়, তার শুরুতে রক্ত উৎপাদন ক্ষমতা কমে যায় এবং যতটুকু রক্ত তৈরি হয় তার থেকেও দ্রুত বেগে রক্ত ভেঙে যায়। এই রক্ত উৎপাদন কম হওয়া এবং রক্ত দ্রুত ভেঙে যাওয়ার জন্য ওভারঅল যেটা হয়, তার শরীরে রক্তশূন্যতা দেখা দেয় এবং রক্ত ভেঙে যে জন্ডিস দেখা দেয়। হ্যাঁ, আমরা ব্রিফলি এরকম করতে পারি এবং পরবর্তীতে এই জন্য তার অন্যান্য উপসর্গ দেখা দেয়, যেমন দুর্বলতা দেখা দেয়, প্লীহা বড় হয়ে যায়, তারপর মুখটা ফ্যাকাশে দেখা যায়, তারপর তার ফেসটা মঙ্গোলয়েড ফেস বলে ওরকম হয়ে যায়। এবং যদি বেশি রক্ত ঘাটতি থাকে তাহলে এই শিশুদের তার রক্তে মানে শরীরের গড়ন বৃদ্ধি থেমে থাকে, বুদ্ধিমত্তাও কমে যায় এবং অন্যান্য থ্যালাসেমিয়া জনিত জটিলতা দেখা দেয় যদি আমরা ঠিকমতো চিকিৎসা না করি। এটা কি কোনো সাধারণ জটিলতা নাকি এটি কোনো বংশগত রোগ বা এটিতে আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে? এটা অবশ্যই একটা বংশগত রোগ। যাদের যে শিশু বা যে রোগীর বাবা মা দুজনেই থ্যালাসেমিয়ার বাহক এবং দুজনই বাহক থাকে এবং তাদের থেকে যদি ত্রুটিটা জেনেটিক যে ত্রুটিটা সেটা যদি সেই বাচ্চার মধ্যে সঞ্চারিত হয় বা আসে, তাহলে বাচ্চা যখন বাবা মা থেকে দুজনকে ডিফেক্টটা পাবে, তখন ওই দুইটার ডিফেক্টের জন্যই সেই শিশু রক্তশূন্যতায় ভুগবে এবং সেটাই আমরা থ্যালাসেমিয়া রোগ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তার মানে বাবা মা দুজনকে ক্যারিয়ার হতে হবে এই রোগটিতে আক্রান্ত হওয়ার জন্য? উনি বাবা মা রোগাক্রান্ত হতে পারে, অ্যাটলিস্ট কমপক্ষে ন্যূনতম দুজনই ক্যারিয়ার হতে হবে এবং ওই দুজনেরই ডিফেক্টিভ জিনটা, হিমোগ্লোবিনের যে ডিফেক্ট আছে সেটা তার বাচ্চার মধ্যে সঞ্চারিত হতে হবে। মানে বাংলাদেশে এই রোগটিতে আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে? গড়পড়তায় 11 থেকে 12% বাংলাদেশের রোগী থ্যালাসেমিয়ার বাহক। আরও বেশি হতে পারে, কিছু কিছু জায়গায় আরও বেশি, যেমন আমাদের দেশের উত্তর অঞ্চলে ট্রাইবাল এরিয়ায়, হ্যাঁ, হিলি এরিয়ায় বাহকের সংখ্যা আরও বেশি। যার জন্য দেখেন, যদি একটা পপুলেশন যদি 10-12% যদি বাহক থাকে এবং বাহক বিভাগে বিবাহ হয়, তাহলে ওইসব পিতামাতার মাধ্যমে যে সন্তান হবে তাদের থ্যালাসেমিয়ার রোগী হওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যায়। যার জন্য আমাদের প্রতি বছর 60 থেকে 70 লক্ষ থ্যালাসেমিয়া রোগী জন্মগ্রহণ করে শুধু বাংলাদেশে। এই যে এত এত শিশু জন্মগ্রহণ করছে, আমরা কি আর্লি স্টেজে কোনোভাবে এটাকে শনাক্ত করতে পারি? যেমন গর্ভবতী মা, তিনি কি কোনোভাবে বুঝতে পারেন তার সন্তানটি সুরক্ষিত রয়েছে কিনা? জি, সুন্দর কোশ্চেন করেছেন। হ্যাঁ, যদি কেউ গর্ভবতী হয়ে যায়, যদি আমাদের 2 মাসের ভিতরে যদি আমরা যদি জানতে পারি যে এই প্রেগনেন্ট লেডির হাজব্যান্ডও বাহক এবং এই লেডি নিজেও বাহক, সেই ক্ষেত্রে আমরা করি কি, তাকে আমরা একটা ভিলাস স্যাম্পলিং বলি, যে ভ্রূণ থেকে গর্ভাবস্থায় মায়ের উদর থেকে আমরা রস নিতে পারি, অথবা ভিলাস স্যাম্পলিং বলে যেটা, হ্যাঁ, ভ্রূণ থেকে আমরা টেস্ট করে বলতে পারবো যে এই দুইটা ডিফেক্টিভ জিন বাবা মার কাছ থেকে এই মানে ভ্রূণটা পেয়েছে কিনা। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে যদি না পেয়ে থাকে তাহলে আমরা তাকে ক্যারি করতে বলি। আর যদি দুই তরফ থেকে যদি ডিফেক্টিভ জিনটা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা মেডিকেলি বলি যে আপনি উইদিন 2 মান্থের মধ্যে আপনি অ্যাবর্শন করতে পারেন। যেভাবে আমরা একটা অনাকাঙ্ক্ষিত থ্যালাসেমিয়া রোগীকে আমরা অ্যাভয়েড করতে পারি। তার মানে স্যার, একটি পরিবারে কোনো একজন ব্যক্তি যদি থ্যালাসেমিয়া আক্রান্ত থাকে, সেই পরিবারের গর্ভবতী মাকে অবশ্যই স্ক্রিনিংয়ের আওতাভুক্ত করাটা খুব বেশি জরুরি, যে আসলে গর্ভাবস্থায় তার সন্তানটি সুরক্ষিত রয়েছে কিনা। যে পরীক্ষাটির কথা বললেন, আমাদের দেশের কি বিভাগীয় শহর কিংবা উপজেলা লেভেলে এই পরীক্ষাটি অ্যাভেলেবল রয়েছে? না, কয়েনিং ভিলাস অ্যাসেম্বলি বা ভ্রূণ থেকে না, এটা না। এটা আসলে আপনি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন, যে আসলে এটা আমাদের শুধু শহরে, শুধুমাত্র ঢাকায়, আমি যত জানি ঢাকার 2টা সেন্টারে শুধুমাত্র এটা হয়ে থাকে। স্যার, একটু জানতে চাই একটি বিষয়ে, যে
মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে তো ক্যারিয়ার হলেই বাচ্চাটি অসুরক্ষিত থাকছে বা থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে, তাহলে প্রি ম্যারিটাল কাউন্সিলিং বা একজন দম্পতি যখন বিয়ে করবে বিয়ের আগে এই পরীক্ষাটা করে নিয়ে বিয়ে করাটা আসলে কতটুকু জরুরি? আসলে যখন বাবা বা মা বা হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি বাহক থাকে, তাহলে প্রতি প্রেগনেন্সিতে 25% চান্স থাকে একটা থ্যালাসেমিয়া রোগীর জন্ম হওয়ার, প্রতি প্রেগনেন্সিতে। হ্যাঁ, যদ্দরুন আপনি যে প্রশ্নটা পরে আপনার দ্বিতীয় ভাগে বললেন যে প্রি ম্যারিটাল স্ক্রিনিং বা করার কি জানেন, হ্যাঁ এটা আমরা বাংলাদেশে অতটা আমরা ছোটোখাটোভাবে চেষ্টা করি মানুষকে কাউন্সিলিং করার জন্য, কিন্তু অন্যান্য দেশে যেখানে এই থ্যালাসেমিয়া রোগীর প্রাদুর্ভাবটা বেশি, ওইসব দেশে কিন্তু মানে বিফোর ম্যারিটাল তাদের স্ক্রিনিং করে নেওয়া হয় যে দুইজন বাহকে বিয়ে হয়েছে কিনা, এবং শুধু বিবাহ পূর্ববর্তী এই বাহক নির্ণয় করার মাধ্যমে তাদের দেশে কিন্তু আসলে থ্যালাসেমিয়া রোগীর জন্মহার 0 হয়ে গিয়েছে। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিবাহের আগেই জেনে নেওয়া একজন বর এবং কনেকে যে তাদের বাহকের অবস্থা, সে বাহক কিনা। স্যার একটু জানতে চাই যে একটি সন্তান যদি থ্যালাসেমিয়া নিয়ে জন্মায়, আসলে গর্ভাবস্থার পর মানে নবজাতক শিশুর কি পরীক্ষা করার কোনো উপায় রয়েছে কিনা? কোন পরীক্ষার মাধ্যমে বুঝবে যে তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটি? যদি থ্যালাসেমিয়া মেজর হয়, হ্যাঁ থ্যালাসেমিয়া তো বেশ কয়েক ধরনের আছে, মেজর হলে আসলে বাচ্চা 2-3 মাসের মধ্যেই খুব ফ্যাকাশে হয়ে যায়। যদি তার ধরনটা যদি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট হয়, তাহলে সে খুব আর্লি ধরা পড়লেও 6 মাসের আগে ধরা পড়ে না, অথবা 6 মাসের পরবর্তী যে কোনো সময় ফ্যাকাশে হয়ে যায়, তখন আমরা সিবিসি টেস্ট করি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, সাধারণত আমরা 1 বছর পরে করি যদি বেশি ফ্যাকাশে না হয়ে থাকে। আর যারা মাইনর বা ট্রেড সেটা আসলে অলমোস্ট আমাদের মতোই স্বাভাবিক থাকে, ক্ষেত্র বিশেষে কিঞ্চিত রক্তশূন্যতা দেখা দেয়। তো 2টা টেস্ট আমরা করে থাকি এই বাচ্চা জন্ম হওয়ার পর। একটা হচ্ছে সিবিসি করে আমরা একটা ধারণা পাই, সিবিসি এবং ব্লাড ফিল্ম করে একটা ধারণা পাই যে তার রক্তশূন্যতা আছে কিনা, রক্তশূন্যতা থাকলে কোন ধরনের রক্তশূন্যতা, এটা কি জন্মগত ত্রুটি থ্যালাসেমিয়া থেকে নাকি অন্য কোনো কারণে। আচ্ছা, আর ওই সিবিসি এবং পিবিএফ থেকে যদি আমরা ধারণা করি যে না তার সমস্যাটা একটু ডিপ বা গভীর অন্য কিছু, তখন আমরা সাধারণত জন্মের 1 বছর বয়সের পর আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা কনফার্ম হতে পারি যে তার মধ্যে এই রোগটা আছে কি না। স্যার এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে, হয়তো বা অনেকের প্রশ্ন, যে 1 বছর বয়সের আগে কি তাহলে ইলেকট্রোফোরেসিস আমরা করতে পারবো না? ধন্যবাদ। হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু এটা জানতে হবে ফিজিশিয়ানকে। কারণ হচ্ছে যে আমাদের যে একটা হিমোগ্লোবিন এফ থাকে, বাচ্চাদের একটু বেশি থাকে, একটা ভেরিয়েন্ট থাকে। আমরা যদি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করি বা জানা থাকে তার বয়স, ফ্যামিলি হিস্ট্রি, তাহলে এটা আমাদেরকে হেল্প করবে যে ও আসলে থ্যালাসেমিয়ার বাহক কিনা। মানে এর পিছনে কিছু তথ্য লাগবে, শুধু ব্লাড টেস্ট দিয়ে ব্যাখ্যা করা যাবে না, বয়স এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এমন অনেক হিস্ট্রি আমরা হয়তো বা খেয়াল করি যে পরিবারের কোনো সদস্য কখনোই থ্যালাসেমিয়ায় ভোগেনি, কিন্তু অনাগত সন্তানটি যিনি আসলো, যে বাচ্চাটি পৃথিবীতে আসলো, হঠাৎ করে সে বাচ্চাটি অসুস্থ হয়ে গেল এবং পরবর্তীতে স্ক্রিনিংয়ের মাধ্যমে শনাক্ত হলো যে সেই পরিবারের মায়ের ফ্যামিলির অনেকে বা বাবার পরিবারের অনেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত। হয়তো বা সেটি বাহক হিসেবে রয়েছে, সেটার বহিঃপ্রকাশ হয়নি। জি। স্যার এই জায়গা থেকে অবশ্যই স্ক্রিনিংয়ের কোনো বিকল্প নেই। এক্স্যাক্টলি, এটা কিন্তু আপনি যে ঘটনা আমাকে একটু একটা সিনারিও দিলেন, এটা কিন্তু অহরহ হচ্ছে। আমরা দেখছি হঠাৎ করে সাডেনলি বাবা মা আসছে, তার বেবিকে নিয়ে আসছে, বেবি অনেক বড় হচ্ছে না, সে বেশ ফ্যাকাশে হয়ে আছে, ঠিক আছে। আমরা দেখি যে সে বাচ্চাটা থ্যালাসেমিয়ার, তারপর তারা অবাক হয়ে যায়, বাবা মা স্ক্রিন করে দেখে তারা থ্যালাসেমিয়া ভাবক। এটা কিন্তু প্রতিদিনের ঘটনা। স্যার সেক্ষেত্রে যারা থ্যালাসেমিয়া আক্রান্ত যে বেবিগুলো রয়েছে, আসলে সঠিক সময়ে অনেকে বুঝে উঠতে পারে না যে যারা ফ্যাকাশে জন্ডিসের ট্রিটমেন্ট করছে। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা একদম পেরিফেরির দিকে, হয়তো বা তারা চিকিৎসকের কাছে পর্যন্ত যাচ্ছে না, অপচিকিৎসক, ঝাড়ফুঁক, ওঝা, কবিরাজ এসবের সম্মুখীন হচ্ছে। এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক এবং কারা সচেতন হবেন? সচেতন হতে গেলে কোন উপসর্গগুলো মেজর থাকলে অবশ্যই তাৎক্ষণিক বিশেষজ্ঞের কাছে যাবে, কোন বিশেষজ্ঞের কাছে যাবে, এটা নিয়ে অনেকে বুঝে ওঠে না। আমরা বিস্তারিত জানবো, তবে স্যার সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বিরতির আগে কথা বলছিলাম যে থ্যালাসেমিয়া আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, কি করে আমরা বুঝবো যে একজন ব্যক্তি থ্যালাসেমিয়া আক্রান্ত। একজন নবজাতক শিশু যখন থ্যালাসেমিয়া আক্রান্ত হয় বা হঠাৎ করে শনাক্ত হলো যে একটা বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত, যখন আপনাদের শরণাপন্ন হয়, স্যার আসলে কাউন্সেলিং করাটা কতটুকু জরুরি এবং চিকিৎসা পদ্ধতির ধরনগুলো সম্পর্কে একটু জানবো। আসলে যে কথা বললেন, কাউন্সেলিংটা খুব জরুরি, কারণ এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অসুস্থতা।
হ্যাঁ, তাকে তার বাচ্চার লাইফ বা যে রোগী এইটাতে আক্রান্ত তার ফ্যামিলি মেম্বারদের জানা উচিত যে তাকে তার লাইফস্টাইলটা কেমন হবে এবং তার ভবিষ্যৎটা কেন হবে। তাই কাউন্সেলিংটা খুবই জরুরি। সেটা হচ্ছে আমরা বাচ্চাকে যখন পাই বা কোনো রোগীকে পাই তখন আমরা তাকে বোঝানোর চেষ্টা করি যে এটা একটা বংশগত রোগ, এটা তার কোনো লাইফস্টাইল বা খাওয়া দাওয়া থেকে হয়নি, এটা তার বাবা মা থেকে দুজনের কাছ থেকে এসেছে। জন্ম নেওয়ার পর আর থ্যালাসেমিয়া রোগী হয়ে যাওয়ার পর আর কি তার আর পিছনে ফেরার সুযোগ নেই, তাকে চিকিৎসায় যেতে হবে এবং চিকিৎসা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং এটা বেশ ব্যয়বহুল চিকিৎসা। সেটার ব্যাপারে আমরা বিস্তর কাউন্সেলিং করি। শুধু তাই না, তার যে রক্তের সম্পর্কে যারা আছে, যেমন যে বাচ্চাটার এই রোগে আক্রান্ত তার যদি আরও ভাই বোন থাকে, তার যদি বাবা মা এবং চাচা মামা খালাপু এদেরকেও আমরা টেস্ট করতে বলি, মানে তার রক্তের সম্পর্কের মধ্যে থেকে থাকে। যদি কোনো অ্যাডাল্ট ফার্স্ট টাইম আমাদের কাছে আসে তখন তার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও আমরা করতে বলি, যেহেতু এটা ব্লাডের রক্তের সম্পর্কভাবে বা বংশগতভাবে হয়ে থাকে। আর দ্বিতীয় হচ্ছে আপনি চিকিৎসার কথা বলেছেন, চিকিৎসাটা আসলে বেশ ব্যাপক। চিকিৎসাটা আমাদের নির্ভর করে এটা কোন টাইপের থ্যালাসেমিয়ার উপর নির্ভর করে, তার রক্তশূন্যতার মাত্রা কতটুকু আছে, সে কেমন, তার কি রক্তশূন্যতাজনিত কারণে কি তার বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা তার কগনিটিভ ফাংশন বা বুদ্ধিমত্তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা, মুখের অবয়বটা কি কিছুটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, এগুলোর মাল্টিপল কারণ থাকে যেটা আমাদের চিকিৎসা প্ল্যানটাকে আমাদেরকে সেই অনুযায়ী করতে হয়, রোগীর অবস্থা অনুযায়ী। আমি একটু জানবো যে কেন আসলে এত বেশি রক্ত স্বল্পতা হয়, মানে ভেতরের প্রক্রিয়াটা কি, যেখানে একজন শিশু বা একজন ব্যক্তি যারা আক্রান্ত তাদের শরীরে বারবার রক্ত কমে যাচ্ছে? আমাদের রক্ত তৈরি যে জেনেটিক একটা ডিফেক্ট থাকে, সেই ডিফেক্ট যদি সিঙ্গেল থাকে, একটা থাকে, মানে যদি একটা বাচ্চা যদি তার বাবা অথবা মা একজনের কাছ থেকে পায় তাহলে এটা সমস্যা হয় না, সেটাতে কিঞ্চিত রক্ত কম থাকতে পারে বা একদম আমাদের মতো নর্মাল থাকতে পারে। কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন ও বাবা এবং মা দুইজনের কাছ থেকে যখন ডিফেক্টিভ রক্ত তৈরির ডিফেক্টিভ জিনটা পেয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে নর্মাল যে রক্ত তৈরি হওয়ার, হিমোগ্লোবিন তৈরি হওয়ার যে ক্যাপাসিটি, সেটাতে সে বেশ কমে যায়। আর যতটুকু হয় সেটাও কিন্তু সে ধরে রাখতে পারে না, দ্রুত ভেঙে যায়। এই কম তৈরি হয় এবং দ্রুত ভেঙে যায়, দুটো মিলে তার শরীরে দেখা দেয় ফ্যাকাশ হয়ে যায় রক্তশূন্যতার পাশাপাশি রক্ত ভেঙে জন্ডিস দেখা দেয়। এবং এই রক্তগুলো আবার যে ভেঙে যায়, অতিরিক্ত ভেঙে যাওয়ার স্থান হচ্ছে আমাদের প্লীহা, সেক্ষেত্রে প্লীহাটা বড় হয়ে যায়। এই প্লীহাটা যখন বড় হয়ে যায়, প্লীহা হচ্ছে একটা স্পঞ্জের মতো, আমাদের ফোমের মতো, প্রচুর ফ্লুইড যতই দেবেন ও নিবে, তো ওর মধ্যে প্রচুর রক্ত জমা হয়ে যায়, যার জন্য আমাদের বডিতে একটা ভালো অংশ প্লীহার ভিতরে জমা হয়, যার জন্য এটা তাকে রক্তশূন্যতার জন্য মানে আরও ইয়ে করে, এটাকে অ্যাডভান্স করে। রাইট স্যার, একটু জানবো যে এই যে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে এবং আমরা জানি থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে সারা জীবন ওষুধ খাওয়ার একটি পরামর্শ থাকে এবং ওষুধটি কন্টিনিউ করতে হয়, পাশাপাশি রক্তও দিতে হয়। সবার ক্ষেত্রে কি রক্ত দেওয়া জরুরি, নাকি কোন কোন ক্ষেত্র বিশেষে রক্ত দেওয়ার পরামর্শ থাকে? আসলে রক্ত দেওয়াটা আমি একটু আগে বললাম যে রক্ত দেওয়াটা কিন্তু নির্ভর করে মানে ওই পার্টিকুলার পেশেন্টের অবস্থার উপরে। যদি সে বাচ্চা হয়ে থাকে, তার গ্রোথটাকে আমরা দেখি, তার হাইটটা দেখি, ওয়েটটা দেখি, তার যে মাইলস্টোন, ডেভেলপমেন্ট অফ মাইলস্টোন সেটা ঠিক আছে নাকি দেখি, তারপর আমরা তাকে হিমোগ্লোবিন দেখি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা হিমোগ্লোবিনটা আপ টু 7 পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। অন দ্য আদার হ্যান্ড যদি দেখি না একটা বাচ্চার হিমোগ্লোবিন একটু বেশি আছে কিন্তু তার এই গ্রোথ ঠিকমতো হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা আরও দ্রুত রক্ত দিই। অনেক সময় থাকে যে না, যে রক্ত এত কমে গিয়েছে, তার সিমটম দেখা দিচ্ছে, সে শ্বাসকষ্ট হচ্ছে অথবা সে ঠিকমতো মানে নর্মাল যে তার অ্যাক্টিভিটিটা করতেছে না, এটা বোথ অ্যাডাল্ট এবং বাচ্চাদের জন্য। তখন আমরা তার সিমটম যদি থাকে অ্যানিমিয়ার জন্য, তখন আমরা লেভেল না দেখেই তাকে রক্ত দিয়ে আমরা রাখি, যাতে তার এই সিমটম ফ্রি করার জন্য। আমাদের দেশের শিশু রোগ বিভাগগুলোতে এমন অনেক শিশু রয়েছে, আমরা খেয়াল করি যে বারবার রক্ত দিতে হচ্ছে। এমন অনেক শিশু রয়েছে খুব কম বয়সে 2 বার থেকে 3 বার 1 মাসের মধ্যে রক্ত দিতে হয়। স্যার, এই পরিস্থিতিতে আসলে কেন পৌঁছায়, মানে এটা থেকে ওভারকাম করার কি কোনো প্রক্রিয়া রয়েছে কিনা? হ্যাঁ, যে কোনো রোগীকে আমাদের ঘন ঘন রক্ত দিতে হচ্ছে, কাকে একটা গ্যাপে দিতে হচ্ছে, আসলে এটা নির্ভর করে বললাম যে পার্টিকুলার ওই পেশেন্টটা কোন ধরনের থ্যালাসেমিয়া ভুগছে। থ্যালাসেমিয়া তো ধরনও রয়েছে বিভিন্ন। হ্যাঁ, যে যেমন ইন্টারমিডিয়া হচ্ছে যখন মাঝে মধ্যে তার রক্তের একটা ডিমান্ড বেড়ে যায়, তার নিজের রক্তে সে স্বাবলম্বী থাকে, মাঝে মধ্যে সে মানে যথাযথ পর্যায়ে থাকতে পারে না, তখন তাকে ওই সময় পার্টিকুলার টাইমে তাকে এরকম অন্যের রক্তের উপর নির্ভরশীল হতে হবে আর রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে। যেমন একটা গর্ভবতী মহিলা অথবা একটা বাচ্চা বা অ্যাডাল্ট যখন সে কোনো জ্বরে ভুগে, কোনো রোগাক্রান্ত হয়, ঠিক তখনই তার দেখা যাচ্ছে রক্ত লাগছে, অন্যথায় রক্ত লাগতেছে না, এদেরকে আমরা বলি থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। হ্যাঁ, মানে অন ডিমান্ড তাদের বেশি লাগে, বছরে 2 বার 3 বার লাগতে পারে না। আর হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, যেটা তারা
একদম অন্যের উপর রক্তের উপর নির্ভরশীল, তাকে প্রতি মাসে একবার দুইবার অথবা 2 মাস পর পর একবার তার প্রতিনিয়ত রক্ত লাগছেই। হ্যাঁ, তো এটা যেটা হয় যে রক্ত দেওয়াটাই সমস্যার সমাধান না। আপনি যেটা বলেছেন যে ওষুধের ব্যাপারে, হ্যাঁ আমরা রক্ত তৈরি করার জন্য কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো দিলে কিছুটা উন্নতি হয়, মাঝে মাঝে এত ভালো উন্নতি হয় যে আমাদের আর রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে না। ওটাও নির্ভর করে ওই পার্টিকুলার রোগীর উপরে। স্যার, একটি বিষয় জানতে চাইবো যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট খুব প্রচলিত একটি চিকিৎসা পদ্ধতি। আমাদের দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্টে আমরা কতটুকু এগিয়ে রয়েছি এবং কোন অবস্থায় রোগীরা পড়লে তাদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার পরামর্শ দেওয়া হয়ে থাকে? এই থ্যালাসেমিয়া রোগী নিয়ে এখন আলোচনা করলাম। থ্যালাসেমিয়া রোগীর মানে কিউরেটিভ অ্যাপ্রোচ বা মানে একটা রোগীকে সুস্থ করার একমাত্র উপায় হচ্ছে, যদি একটা থ্যালাসেমিয়া বেবি জন্ম নেয়, সারা জীবনে ভালো হতে চায় সবাই, এটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে একমাত্র পন্থা। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা কাকে করতে বলি? থ্যালাসেমিয়া মেজর, যে তারা প্রতিনিয়ত অন্যের রক্তের উপর নির্ভরশীল। হ্যাঁ, তো এর কারণ হচ্ছে যে আমি যতই রক্ত নেই ক্রমশই রক্তের মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করে, পরবর্তীতে আমি যতই ট্রান্সফিউশন দেওয়া হোক না কেন তার হিমোগ্লোবিন বাড়তে পারে না, কমন ফেটিন বাড়তে থাকে। তাই আর্লি এজে বাচ্চা ছোট থাকতেই আমরা যদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে ফেলতে পারি তাহলে এই রোগটাকে আমাদের নির্মূল করা সম্ভব। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট যেটা আছে তারা ওষুধ খেয়ে খুব ভালো থাকে। বেশিরভাগ রোগী কিন্তু আমাদের থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট রোগীদেরকে যদি আমরা প্রপারলি চিকিৎসা করি, মুখে খাওয়া ওষুধ খাই এবং নিয়মিত বিরতিতে যখন দরকার অন ডিমান্ড যদি আমরা তাকে রক্ত দেই এবং আমরা যদি আয়রন চিলেটর বা আয়রন কমানোর জন্য যদি ওষুধ দিয়ে থাকি, তাহলে সেই বাচ্চাদের আমাদের ওইভাবে অন্য ট্রান্সপ্লান্ট লাগে না, তারা ওষুধ খেয়েই ভালো থাকে। আমি একদম আলোচনার শেষ প্রান্তে আপনার কাছে ওভারঅল জানতে চাইবো যে আমাদের দেশের অভিভাবক, যে সমস্ত নবদম্পতি বিয়ে করার জন্য আগ্রহী কিংবা যে সমস্ত গর্ভবতী মা বা সাধারণ প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে থ্যালাসেমিয়া প্রতিরোধে আপনার পরামর্শ কি থাকবে? থ্যালাসেমিয়া এমন একটা রোগ যেটার চিকিৎসা থেকে প্রতিরোধ অত্যন্ত সহজ এবং সহজলভ্য। সেটা হচ্ছে যে আমরা যারা বাবা মা যারা আছি, বাবা মার প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন তাদের বাচ্চাদেরকে স্ক্রিনিং করে ফেলে যে তার বাচ্চাটা থ্যালাসেমিয়া বাহক কিনা। যারা নবদম্পতি যারা মাত্র বিয়ে করেছে বা যারা এমনকি তারা টিনেজ বা যারা বিয়ে করবে, তাদের উচিত হবে যে বিবাহের আগে তার নিজের থ্যালাসেমিয়া স্ট্যাটাস জানা উচিত যে আমি থ্যালাসেমিয়ার বাহক কিনা। হ্যাঁ, আর যারা বিয়ে করে ফেলেছে তারা বাচ্চা নেওয়ার আগে এই হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই তারা থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে নেবে। এইভাবে যদি আমরা সচেতনতা ডেভেলপ করতে পারি তাহলে আমি আশা করি যে আমাদের বর্তমানে যে প্রায় প্রতি বছর 60 থেকে 70 লক্ষ থ্যালাসেমিয়া বেবি জন্মগ্রহণ করে, সেটাকে আমরা শূন্যের কাছে নিতে পারবো। নিঃসন্দেহে খুবই চমৎকারভাবে বলেছেন। প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি অভিভাবক হয়তোবা সচেতন হবে। একদম আলোচনার শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে এবং আরটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আরটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।